জটা ধারণ করলে সনাতন হয়, গাঁজা খেলে সনাতন হয়, জাতপাত করলে সনাতন হয়? কিছুই তো বুঝলে না সনাতনের। সনাতন সনাতন করছো সমস্ত জায়গায়। হিন্দু সনাতনী, হিন্দু হিন্দু আবার সনাতনী হয় কি করে? হিন্দু শব্দ এলো 712 সালে, অর্বাচীন, সে সনাতন হয় কি করে? সনাতন তো আদি নেই যার, অন্ত নেই যার, অনন্ত। আজকে ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবস, অর্থাৎ জীবনের প্রত্যেকটি পদক্ষেপে পূর্ণ স্বাধীনতা উপভোগ করার জন্যে ১৯৫০ সালের এই দিনেই আনুষ্ঠানিকভাবে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের প্রদত্ত যে সংবিধান, সেই সংবিধান গৃহীত হয় এবং লাগু হয়। যদিও ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের হাতে ভারতের সংবিধান তুলে দিয়েছিলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। বাবা সাহেব এই সংবিধান তুলে দিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন যেই সংবিধানের জন্যেই একটা নতুন বিকশিত বিজ্ঞান মনোভাবাপন্ন প্রগতিশীল ভারত, এই সংবিধান সেই প্রগতিশীল ভারত গড়তে সহযোগিতা করবে। মানুষ শিক্ষিত হবে, সংগঠিত হবে, জাতপাত কুসংস্কার অন্ধবিশ্বাস অজ্ঞতা দূর করে দিয়ে একটা কল্যাণকারী রাষ্ট্র গড়ে তুলবে এই দেশের শাসক এবং জনগণ মিলিতভাবে। দুঃখের বিষয় যে সংবিধান প্রাপ্তির ৭৬ বছরে পা দিয়েও মানুষের মনোজগতে এবং ব্যবহারিক জগতে যাবতীয় যে অন্ধকারের কথা বাবা সাহেব ভেবেছিলেন, সেই সমস্ত অন্ধকার অর্থাৎ কুসংস্কার, ভুল ধারণার পাহাড় একেবারে রয়ে গেছে। এমনভাবে রয়ে গেছে যে সে কোনো কিছুতেই তাকে সরিয়ে ফেলা যাচ্ছে না। একেবারে জগদ্দল পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত ভুল ধারণাগুলো। যে সমস্ত শব্দগুলো ব্যবহার করলে প্রগতিশীল ভারতবর্ষ গড়ে তোলা যায় না, ক্রমশ কুসংস্কারের দিকে, অন্ধবিশ্বাসের দিকে নিয়ে যায়, সেই সমস্ত শব্দগুলোই এখনো ব্যবহৃত হচ্ছে। এবং শুধুমাত্র সাধারণ মানুষ নয়, যারা একটু লেখাপড়া শিখে গাদা গাদা বই লিখছেন, জনসভায় একেবারে মুখে ফেনা তুলে ভাষণ দিচ্ছেন, সেই সমস্ত নেতারাও গতানুগতিক যে ধারণা, গতানুগতিক যে আলোচনা, তার প্রহেলিকাতে ভেসে চলে যাচ্ছে। এটাই দুঃখের বিষয় যে সংবিধানের গ্রহণ করার ৭৬ বছরে পা রেখেও আজও মানুষের মনোজগতে রয়ে গেছে এই অন্ধকার। ধরুন, এই অন্ধকারগুলো যদি আমরা না সরাতে পারি, তাহলে একটি প্রগতিশীল ভারত নির্মাণ কি করে হবে? বৈদিক সভ্যতার কথাই ধরুন, যেভাবে বলা হয় বৈদিক সভ্যতা, বন্ধুরা আপনারা একটু কেউ বলবেন যে বৈদিক সভ্যতা বলে কোন সভ্যতা ভারতবর্ষে কোনোদিন গড়ে উঠেছিল? কোনো কালে, কোনো সময়ে বৈদিক সভ্যতা বলে যে ধারণা মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই বৈদিক সভ্যতা কবে শুরু হয়েছিল? আমি খোলাখুলি আলোচনার জন্যে আপনাদের সবাইকে আহ্বান করেছি যে খোলাখুলি যদি আপনারা প্রমাণ করতে পারেন যে ভারতবর্ষে বৈদিক সভ্যতা বলে কোনো সভ্যতা কোনো কালে গড়ে উঠেছিল, সেটা নিয়ে ভয়েস অফ বহুজন
খোলা আলোচনায় আপনাদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে। আপনারা সরাসরি এসে প্রমাণ সহ দেখিয়ে বলুন আমাদের যে এই সময় এই দেখুন বৈদিক সভ্যতার নিদর্শন, এই দেখুন এই সময় বৈদিক সভ্যতা গড়ে উঠেছে। আমরা ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে খোলাখুলি আপনাদের আলোচনা করার জন্য এই চ্যানেলে আসার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, এই বৈদিক সভ্যতা বলে যে ধারণাটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার প্রাথমিক কি ধরনের ধারণা ছিল? প্রাথমিক ধারণা ছিল যে এই ভূখণ্ড, অর্থাৎ তখন তো ভারত নাম হয়নি, তখন হয়তো গন্ডোয়ানা নাম হয়নি, তখন হয়তো জম্বু দ্বীপ নাম হয়নি। তো এই ভূখণ্ড ছিল অরণ্যে আর পর্বতে ঘেরা একটা দেশ, একেবারে যেখানে মানুষ প্রবেশ করতে পারে না, গভীর জঙ্গল, বাঁদর, শিয়াল, হায়নারা এখানে বাস করত এবং তার সঙ্গে বাস করত অসভ্য মানুষ, যাদের রাক্ষস, খোক্কস, দৈত্য, দানব বলে আখ্যায়িত করা হয়েছে। আর ধারণা দিয়ে দেওয়া হয়েছে যে একদল সুসভ্য মানুষ ঘোড়ায় চড়ে লোহার অস্ত্র ব্যবহার করে এই যে দৈত্য, দানব, রাক্ষস, খোক্কস ঘেরা জল, জঙ্গল, পাহাড়, পর্বত এই সমস্ত গুলো দখল করে এবং তারা সভ্যতার পত্তন করে। সভ্যতার পত্তন করে তারা অরণ্য ভূমিকে আশ্রমে পরিণত করে, ঋষিদের আশ্রম। সেখানে গুরুর সঙ্গে গুরুপত্নী থাকে আর তার সঙ্গে বাস করে উদ্দালক, আরুণী, যাজ্ঞবল্ক, সত্যকাম ঋষির মতো কিছু ঋষি বালক। পাশাপাশি এদের সঙ্গে বাস করে লোপামুদ্রা, ওপালা, অঙ্গিরা, দেবযানী, এই ধরনের মেয়েরা। এই যে একটা স্বপ্নের জাল বুনন করে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মগজকে দখল করে নিয়েছিল ব্রাহ্মণ্যবাদীরা, বৈদিক যুগ নামে একটি যুগ প্রথিত করে দিয়েছিল। দেখুন কিভাবে একেবারে সর্বশ্রেষ্ঠ যে সমস্ত জ্ঞানী গুণী মানুষেরা ভারতের সাহিত্য জগতে সারা বিশ্বের খ্যাতি অর্জন করেছে, তাদেরও মস্তিষ্ক দখল করে নিয়েছিল এই বৈদিক যুগের কাহিনী। আপনারা দেখুন যে ছান্দোগ্য উপনিষদকে অনুসরণ করে রবীন্দ্রনাথ একটি কবিতা লিখেছিলেন। কবিতাটির নাম ব্রাহ্মণ। আমি একটু পড়ে শোনাই আপনাদের সেই কবিতাটি। অন্ধকারে বনচ্ছায়ে সরস্বতী তীরে, এই সরস্বতী সিভিলাইজেশনের কথা এখন বারবার বারবার করে বলা হচ্ছে। রবীন্দ্রনাথ প্রভাবিত হয়েছিলেন কোথায়? সরস্বতী তীরে। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে, অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষি পুত্রগণ। ঋষিদের পুত্রগণ তারা ফিরে এসেছে কোথায়? আশ্রমে। মস্তকে সমিধভার করিয়া আহরণ, জ্বালানি ঠালানি সেই সমস্ত আহরণ করে, বনান্তর হতে এগুলো আহরণ করেছে, ফিরায়ে এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি। শান্ত হোম ধেনুগণে করি সমাপন, সন্ধ্যা স্নান সবই মিলে লয়েছে আসন গুরু গৌতমের। গুরু গৌতম বসে আছে, সেই গৌতমের সামনে এই ঋষি বালকগণ আসন করে বসে আছে। ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে, হোম আগ্নি আলোকে
শূন্য অনন্ত গগনে ধ্যানমগ্ন মহাশান্তি নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে শুষ্ক কৌতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। তারাও শিষ্যের মতো বসে আছে। নিভৃত আশ্রম উঠিল চকতি হয়ে। মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেনকালে অর্ঘ্য বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক বন্দি ফল ফুল দলে ঋষির চরণ পদ্মে নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান, ব্রহ্ম বিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষা তরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম। বন্ধুরা, এই যে রবীন্দ্রনাথের এই যে কবিতাটি, এই কবিতাটি লেখা তখন রবীন্দ্রনাথ নোবেল পায়নি, তার আগে লেখা হচ্ছে। অর্থাৎ নোবেল পাওয়ার আগে রবীন্দ্রনাথের ধারণায় এই বৈদিক যুগ, বৈদিক সভ্যতা, বৈদিক শিষ্টাচার, এই আশ্রম, উপনিষদ সমস্ত কিছু মাথায় বহন করে বেড়াচ্ছেন রবীন্দ্রনাথ এবং ঋষির মতো ঘুরে বেড়াচ্ছেন। খেয়াল করে দেখুন, ঠিক এই সময়ে সারা পৃথিবী জুড়ে শিকল ভাঙা শুরু হয়ে গেছে। রবীন্দ্রনাথ এই সময় ছান্দোগ্য উপনিষদের যে বাণী, সেই বাণী কাহিনী অবলম্বনে লিখছেন ব্রাহ্মণ। অর্থাৎ ব্রাহ্মণকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্যে বৈদিক সভ্যতার যে নিদর্শন ব্রাহ্মণ, তাকে শ্রেষ্ঠ করার জন্য রবীন্দ্রনাথ এটা লিখছেন। রবীন্দ্রনাথের মাথায়, আমি বারবার আপনাদের সামনে বলার চেষ্টা করছি যে রবীন্দ্রনাথের মাথায় এ সমস্ত ঢুকছে, আর সাধারণ মানুষের কি হবে সেটা আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। 1913 রবীন্দ্রনাথ 1913 থেকে 1922 জন মার্শালের নেতৃত্বে একেবারে পেশোয়ার থেকে শুরু করে রেল লাইন খনন করার উদ্যোগ শুরু হয়। বিস্তারিত খোঁড়াখুড়ি করতে গিয়ে জন মার্শালের নেতৃত্বে একাধিক জ্ঞানী মানুষেরা দেখে যে খোঁড়াখুড়ি করতে প্রাচীন ইট বেরিয়ে আসছে। ইটে তৈরি করা সৌধ বেরিয়ে আসছে, বিশাল বিশাল স্তূপ বেরিয়ে আসছে। রেল লাইন পাতা হচ্ছে সেই সমস্ত খোঁড়াখড়ি করা ইট দিয়ে। ভাবুন, তখনও জন মার্শাল ভাবতে পারেনি কি ধ্বংসক্রিয়া আমি করে চলেছি, কারণ জানে না ইট পেয়েছে, মাটির উপরে ইটের গুঁড়ো বিছিয়ে দিয়ে রেল লাইন পাতার কাজ শুরু হয়ে গেছে। কারণ শিল্প বিপ্লবের ফলে এই লোহা দিয়ে রেল লাইনের পাত তৈরি হচ্ছে এবং সেই রেল লাইন বিস্তার হচ্ছে একেবারে জন মার্শালের নেতৃত্বে। এইভাবে খুঁড়তে হঠাৎ জন মার্শালের মনে হয়েছে যে এত কিছু এখান থেকে বেরোচ্ছে, এগুলোকে একটু পরীক্ষা করার জন্যে লন্ডনে পাঠানো হোক। লন্ডনে পাঠানোর পরে জন মার্শালের মাথায়, তিনি প্রত্নতাত্ত্বিক বিষয়টা পড়াশুনো করেছিলেন, তার মাথায় এই খোঁড়াখুড়িটা মানে ধ্বংসক্রিয়াটা বন্ধ হলো। ওখানকার প্রত্নতাত্ত্বিক বিভাগের নেতৃত্ব দিয়ে জন মার্শাল ভারতের প্রত্নস্থলগুলো সেগুলোকে আবিষ্কার করার জন্য, আর খোঁড়াখুড়ি শব্দটি বাদ দেওয়া হলো, সেগুলোকে আবিষ্কার করার জন্য এখানকার কিছু প্রত্নতাত্ত্বিক বিশারদ তাদের নিয়োগ করলেন। তাদের মধ্যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় অন্যতম। এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং
দয়ারাম সাহানিদের নেতৃত্বে 1920 সাল থেকে যখন হরপ্পা মহেঞ্জোদড়ো খোঁড়াখুড়ি হলো, সেই খোঁড়াখুড়ির বিষয় নিয়ে সারা পৃথিবীতে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল যে ভারতবর্ষের প্রাচীন যে সভ্যতা, সেই সভ্যতা বেরিয়ে আসছে হরপ্পা মহেঞ্জোদড়ো থেকে। আপনারা ভাবুন, 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, তার আগে তার ধারণা কি ছিল? নোবেল পাওয়ার পরে তিনি যখন বিশ্ব ভ্রমণ করতে শুরু করেন, তারপরে রবীন্দ্রনাথের জীবনে আসে বিশাল পরিবর্তন। কারণ এই জন মার্শাল, দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের খোঁড়াখুড়ির ফলে হরপ্পা মহেঞ্জোদড়ো থেকে যেগুলো উঠে আসে, তার সঙ্গে আস্তে আস্তে দেখা যায় যে এই সভ্যতা স্তরগুলো এসে মিলেছে বুদ্ধের সভ্যতার সঙ্গে, অর্থাৎ বৌদ্ধিক সভ্যতার সঙ্গে মিলেছে। এবং চারিদিক থেকে খোঁড়াখুড়ি করতে করতে পুঁতে রাখা বুদ্ধের মূর্তি, বুদ্ধের স্মারক, বুদ্ধ প্রত্নস্থলগুলো উঠে আসতে শুরু করলে আরো অনেক বেশি যারা প্রত্ন গবেষক তারা ভারতের দিকে আকর্ষিত হয়ে পড়ে। চলে আসেন ভাষাবিদেরা, চলে আসেন প্রত্নতাত্ত্বিকবিদেরা এবং নৃতাত্ত্বিক মানুষেরা চলে এসে এখানে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেয়। এদের মধ্যে অন্যতম হলেন কানিংহাম। কানিংহামের যে আবিষ্কার, সেই আবিষ্কার একেবারে সারা পৃথিবীকে বুদ্ধময় করে তোলে। অর্থাৎ আমি এই কারণেই রবীন্দ্রনাথের সাথে এই সমসাময়িক কালে খোঁড়াখুড়ি করে ভারতবর্ষের একেবারে যেগুলো মাটির নিচে ছিল, সেই মাটির নিচে পড়ে থাকা যে আসল ভারতের চেহারা যখন সারা পৃথিবীর সামনে চলে আসছে, সেই সময়কালটাকে ধরার চেষ্টা করছি। এই হরপ্পা মহেঞ্জোদড়োর সভ্যতার উৎখননের ফলে মাটি থেকে উঠে আসতে শুরু করলো আসল ভারতের ইতিহাস। আদি গন্ডোয়ানা, জম্বুদ্বীপ, নন্দ, মৌর্য, অশোক, বঙ্গ, গঙ্গা রিডিদের ইতিহাস উঠে আসতে শুরু করলো। আবিষ্কৃত হলো অজন্তা, ইলোরা, ভীমবেটকা, শ্যামলা হিলস গুহার মতো অনেকগুলো কেভ, যেখানে ভারতবর্ষের আদি প্রাচীন মানুষেরা তাদের শিল্প স্বাক্ষর রেখে গেছে। এবং সেখান থেকে লিপিগুলো উদ্ধার করা হচ্ছে, সম্রাট অশোকের সময় লিপিগুলো উদ্ধার হচ্ছে। সুতরাং এই সমস্ত কিছু যখন উঠে আসতে শুরু করলো সারা পৃথিবীর সামনে, তখন ওই পঙ্গা পণ্ডিতদের মাথায় যে বৈদিক সভ্যতা, বৈদিক সাহিত্য এগুলো ছিল, সেগুলো একেবারে ডাস্টবিনে পরিণত হলো। এগুলো তখন আবিষ্কার হয়েছে, কিন্তু ঘটনাক্রমে এখনো পর্যন্ত যারা গাদা গাদা বই লিখে নিজেরা হঠাৎ লেখক হওয়ার চেষ্টা করছিলেন, সেই মানুষগুলো মস্তিষ্কের মধ্যে এখনো সেই প্রভাব রয়ে গেছে জন্যে একালের লেখকেরা পর্যন্ত এই বৈদিক সভ্যতার ধাপ্পাটাকে ধরতে পারছে না। এত বলার সত্ত্বেও, এত কিছু প্রমাণ দেখানো সত্ত্বেও 32 খানা দাঁত বের করে অনেক সাহিত্যিক বলার চেষ্টা করছে, না না, এর পেছনে নিশ্চয়ই কোনো নমুনা প্রমাণ লুকিয়ে আছে। আমরা তো বলছি পণ্ডিত, পঙ্গা পাষণ্ডদের প্রভাবে প্রভাবিত না হয়ে দম থাকলে ভয়েস অফ বহুজনের সামনে আসুন, আপনাদের দলিল দস্তাবেজ নিয়ে
আজকেই আমি কিছু দলিল দস্তাবেজ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন ভারতের সিভিলাইজেশন ধীরে 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 কিভাবে একটি বুদ্ধ সিভিলাইজেশনে পরিণত হয়েছে। ভারতের যে সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশনটা কিভাবে ছিল বন্ধুরা, এটা দেখুন। এটা হচ্ছে আরাবল্লী পর্বত। সেই আরাবল্লী পর্বতের যে গুহাগুলো আছে, সেই গুহাতে আমার আদি পুরুষেরা সেই গুহাতে এরকম চিত্র অঙ্কন করে গেছে। দেখুন, একালের সর্বশ্রেষ্ঠ যারা পেইন্টার, তাদেরকেও পরাজিত করে ফেলবে এই সমস্ত আর্ট। আমার আদি পুরুষেরা, মহিলারা এই আর্টগুলো তৈরি করেছিলেন গুহার মধ্যে। ভাবুন, গুহার মধ্যে তাদের প্রাত্যহিক জীবনযাত্রাগুলো কিভাবে চলছে, সেই প্রাত্যহিক জীবনযাত্রা এবং প্রকৃতির সঙ্গে, জীব জন্তুর সঙ্গে তাদের লড়াইয়ের কাহিনী, গাছের পাতা, ফুলের রং, পোড়ানো কাঠ কয়লা দিয়ে অঙ্কিত করে যাচ্ছে আমার আদি মানবেরা, মানবীরা। এটা আরাবল্লী পর্বতের গুহাচিত্র, যেটা আপনাদের সামনে আমরা রাখছি। এটা দেখুন, এই আরাবল্লী পর্বতের গুহাচিত্র আমাদের আদি পুরুষ এবং নারীরা তৈরি করেছেন 30,000 থেকে 40,000 বছর আগে। ঘোড়ার পিঠে বল্লম হাতে করে শিকারে যাচ্ছে আমাদের আদি পুরুষেরা। লোহা আবিষ্কৃত অস্ত্রশস্ত্র নিয়ে ভারতের আক্রমণ করেছিল ওই আর্যরা, এই কথা একেবারেই খারিজ করে দিচ্ছে এই চিত্র, তাই নয় কি? কারণ ঘোড়ার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, লোহার অস্ত্রের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে ভীমবেটকা কেভ। এটা ভোপালে আপনারা যারা বেড়াতে যাবেন, সেই ভোপালে বেড়াতে গেলেই পাশেই দেখবেন এই ভীমবেটকা কেভ, সেই কেভটি রয়েছে। এর নাম ম্যান মিউজিয়াম রাখা হয়েছে ইতিমধ্যেই। আমি নিজে এই ম্যান মিউজিয়ামে ঘুরে এসেছি এবং বিস্তারিত যে ছবিগুলো, সেই ছবিগুলো আমি নিজের ক্যামেরায় তুলেছি। এই ভীমবেটকাতে দেখুন, 30 থেকে 40,000 বছর আগের আমাদের যে আদি মানবী, সেই আদি মানবী তাদের নিদর্শন রেখে গেছে, তাদের শিল্প রেখে গেছে। এটা হচ্ছে মেহেরগড় সিভিলাইজেশন। এই মেহেরগড় সিভিলাইজেশন, এখানেও দেখবেন যে এইটা ব্রিক হলেও এর প্রাথমিক যে স্তরটি গড়ে উঠেছিল, মানে একেবারে আমরা যেভাবে গ্রামের বাড়িতে মাটির বাড়ি দেখতে পাই, সেই মাটির বাড়ির দেয়াল প্রস্তুত করার মতো। কিন্তু একেবারে শেষের দিকে 7,000 বছর আগের দিকে এই মেহেরগড়ে পোড়া মাটি দিয়েও ইমারত তৈরি করার যে নিদর্শন, সেই নিদর্শনগুলো আমরা পেয়েছি। এর আগে মেহেরগড়ে রয়েছে, মানে এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটা দেখুন, আমাদের আদিবাসী গ্রামগুলোতে এখনো এইভাবে আমি পুরুলিয়াতে গিয়েছিলাম শবরদের নিয়ে একটি কাজ করার জন্যে, শবর জাতির একটি কাজ করার নিয়ে। সেই কাজতে যেভাবে গৃহ নির্মাণ হচ্ছে, সেই গৃহ নির্মাণের কলা
আমি আমার ক্যামেরায় ধরেছি, শবরদের নিয়ে আলোচনা করার সময় আমি সেই শবরদের বর্তমান যে অবস্থা এবং তাদের ভাষা কিভাবে রয়েছে, তাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখাবো। আর এটা আপনারা সবাই চেনেন, এটা হরপ্পা সিভিলাইজেশনের নিদর্শন। এর বয়স 4500 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4500 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা এই শিল্প নিদর্শন এখানে রেখেছেন। এখানে আপনারা দেখবেন যে প্রথম দিকে শিকার, আর এখানে শুরু হয়েছে পশুপালন, অর্থাৎ পশুদের সঙ্গে মিত্রতা গড়ে উঠেছে এই হরপ্পা সিভিলাইজেশনের মানুষদের। কারণ পশুদের সঙ্গে একটা মিত্রতার পরিকল্পনা আমরা দেখতে পেয়েছি বৌদ্ধিক চর্চার মধ্যে দিয়েই আসে। আপনারা এটা খেয়াল করে দেখেছেন যে যেভাবে আমাদের আদি মানবেরা শিকার করতেন, সেইভাবে একটি বাইসনের সঙ্গে লড়াই করছেন আমাদের কোনো এক আদি মানব। সে তার মানে মাথায় পা রেখে শিং ধরে একটা বল্লমের মতো কিছু একটা দিয়ে সেটাকে শিকার করার চেষ্টা করছেন। ফলে এই শিকার করাটা আমরা দুইভাবে দেখতে পারি। এক হচ্ছে আত্মরক্ষার জন্য শিকার, আর 2 নাম্বার হচ্ছে এটাকে খাদ্য হিসাবে ব্যবহার করার জন্যে এই শিকার এবং সংগ্রহের যুগের রয়েছে। আমি আপনাদের কাছে একেবারে চলে আসি খ্রিস্টপূর্ব 200 BC-তে। অপূর্ব, সারা পৃথিবীর বিস্ময় এই গুহা। আমি কেন এতটা গ্যাপ দিয়ে এখানে আপনাদের নিয়ে এলাম, কারণ গুহা চিত্রগুলোর সঙ্গে আমি আপনাদের একটু সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি। গুহা চিত্রের মধ্যে এই অজন্তা ইলোরা খ্রিস্টীয় 200 থেকে 400 শতকের মধ্যে গড়ে উঠেছে। আপনারা এর ভেতরে ঢুকলে বুঝতে পারবেন যে ভারতের সেই সময়ের মানুষেরা, তাদের ধর্ম বুদ্ধিজমই ছিল। আমরা দেখতে পাবো, এরপরে আলোচনা করতে গিয়ে দেখতে পাবো যে অজন্তা ইলোরাতে বুদ্ধের একাধিক মূর্তি এবং বিভিন্ন কলার মধ্যে সেই বুদ্ধের মূর্তিগুলো খনন মানে খোদাই করে, কার্ভিং করে, বিভিন্ন ধরনের পাথরে কার্ভিং করে অঙ্কন করেছে আমাদেরই পূর্বপুরুষেরা, আমাদেরই মানবীরা। তারপরে এসেছে পেইন্টিংয়ের যুগ। আমরা পেয়েছি 30,000 থেকে 40,000 বছর আগেকার যে পেইন্টিংও আমরা পেয়েছি, এই অজন্তা ইলোরাতেও এসেছে সেই পেইন্টিংয়ের নমুনা। আপনারা দেখছেন যে কি অপূর্ব সুন্দর করে গড়ে তুলছে আমাদের মানুষ। তাদের যে অভিজ্ঞতা এবং সারা পৃথিবীর সঙ্গে তারা যেভাবে সম্পর্ক স্থাপন করেছিল, তাদের জীবনযাত্রার কথা তুলে ধরছেন আমাদের মানুষেরা এইভাবে। এটা অজন্তার একটি সুবিখ্যাত বুদ্ধের ছবি। আপনারা ধরুন যে ভারতের এই প্রাচীনতম গুহা চিত্রের বয়স যদি 30,000 থেকে 40,000 হয়, সেটার পরে আমরা হরপ্পা মহেঞ্জোদড়োতে কিংবা তার আগে আমরা মেহেরগড়ে পেলাম 7,000 থেকে 9,000 বছর আগে আমাদের সভ্যতা, অর্থাৎ ভারতীয় সভ্যতা। পাণ্ডু রাজার ঢিবি যখন আবিষ্কার হয়, তার আগেই আমরা দেখতে পেয়েছি এখানকার ইতিহাস রচিত হয়েছে। আমাদের ঐতিহাসিক রাজারা, তারা নন্দবংশ, মৌর্য বংশ। আপনারা জানেন নন্দবংশের ইতিহাস। আলেকজান্ডার পরাজিত হয়েছিল এই মহাপদ্মনন্দের কাছে, এবং তারপরে তিনি মহাপদ্মনন্দের যে বংশধর চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার জন্যে তার যে সেনাপতি সেলুকাসকে পাঠিয়েছিলেন, তার মেয়েকে বিয়ে করেছিলেন আমাদের পূর্বপুরুষ চন্দ্রগুপ্ত মৌর্য। এবং এই মৌর্য রাজত্বকাল
একেবারে খ্রিস্টপূর্ব 300-350 বছর আগে থেকে শুরু হয়ে একেবারে তো বংশ পর্যন্ত চলে এই মৌর্য রাজ্যকাল। এর মাঝখানে ভেজাল মেশানোর চেষ্টা হয়েছে, সেগুলো আমি ভান্ডাফোড় করেছি। আর এই গুপ্ত বংশের মানুষেরাও ছিল বুদ্ধ রাজা, বৌদ্ধ রাজা। এরা বৌদ্ধ ধর্মই প্র্যাকটিস করেছেন সমস্ত জায়গায়। অর্থাৎ গুপ্ত বংশ, পাল বংশ এবং আমরা দেখি সেন বংশের সময় প্রথম এই যে বর্তমানে যে হিন্দুইজম বলা হচ্ছে, সেই হিন্দুইজম বা শৈবইজম, শিবের যে সাধনার কথা বলা হচ্ছে, সেই শৈব ধর্ম প্রথম প্রচারিত হয় শশাঙ্কের সময় এবং পরবর্তীকালে সেন বংশের। অর্থাৎ পাল বংশ পর্যন্ত ভারতবর্ষের সভ্যতায় কোনো বৈদিক সাহিত্য নেই, কোনো বৈদিক সভ্যতা নেই, কোনো বৈদিক যুগ নেই। সেন বংশ অল্প সময়ের মধ্যেই দখল করে নেয় মুসলমান শাসকেরা দখল করে নেওয়ার পরে প্রায় 1000 বছর ধরে, মানে আমি যদি বিন কাসেম থেকে শুরু করি এবং সিরাজ দৌলা পর্যন্ত শুরু করি, তাহলে প্রায় 1000 বছরের উপরে এই দেশকে শাসন করেছে মুসলমান সম্রাটেরা। একেবারে পলাশী যুদ্ধ পর্যন্ত শাসন করেছে মুসলমান সম্রাটের। এবং তারপরে এসেছে ইংরেজরা, এবং ইংরেজের পরে আবার ভারতীয়রা দায়িত্ব পেয়েছে। আমি এতক্ষণ ধরে একেবারে 40,000 বছর থেকে শুরু করে ইংরেজ আমল পর্যন্ত যে শাসনকাল তৈরি হয়েছে, সেখানে যে সভ্যতা গড়ে উঠেছে, সেই সভ্যতার মধ্যে আদিম অরণ্য ভূমিকে ঋষির আশ্রমে পরিণত করে একেবারে বেদের মন্ত্র উচ্চারণ করে সকাল সন্ধ্যায় বেদ মন্ত্র উচ্চারিত হচ্ছে। ঋষি বালকেরা সেখানে বেদ মন্ত্র উচ্চারণ করছেন গুরু গৃহে থেকে। কোথায় দেখতে পেলেন? কোথায় দেখতে পেলেন? প্রত্নতাত্ত্বিক কোন প্রমাণ আছে? নেই। অ্যানথ্রোপোলজিক্যাল কোন প্রমাণ আছে? নেই। সাহিত্যের কোন প্রমাণ আছে? বৈদিক সাহিত্যের কোন প্রমাণ আছে? নেই, একেবারেই নেই। বৈদিক সাহিত্য নামে যে সাহিত্য রচিত হয়েছে সেটা 1464 সালের পরের থেকে, এবং সেই সাহিত্যের কলেবর বৃদ্ধি পেয়েছে ইংরেজদের আমলে। আমাদের এখানকার কিছু স্কলার এবং বিদেশি স্কলাররা ব্রাহ্মণদের মাথা থেকে, শ্রুতি থেকে, স্মৃতি থেকে টেনে টেনে বের করে যে সাহিত্য, সেই সাহিত্যের নাম দেওয়া হয়েছে বৈদিক সাহিত্য। আমরা খারিজ করে দিচ্ছি এটাকে। কেন জানেন? বৈদিক সাহিত্য নামে যে সাহিত্য রচিত হয়েছে সেটি সম্পূর্ণভাবে কপি পেস্ট। কোথা থেকে কপি পেস্ট? ধম্মপদ থেকে কপি পেস্ট, বুদ্ধ সাহিত্য থেকে কপি পেস্ট, পালি সাহিত্য থেকে কপি পেস্ট, রামায়ণ, দশরথ জাতক কথা থেকে কপি পেস্ট। এবং রামায়ণের মধ্যে দিয়ে তারা রাম, যে আমাদের দশরথ জাতক কথায় যে রাম পণ্ডিতের কথা বলা হয়েছিল, সেই পণ্ডিতের আদলটাকে রেখেছে, কিন্তু তার যে ভৌগোলিক জায়গাটাকে পরিবর্তন করে দিয়েছে। এটা আপনারা দেখতে পেয়েছেন ভোলগা থেকে গঙ্গার একটা অধ্যায় এসে রাহুল সংকীর্তায়ন এটাকে ফাঁস করে দিয়েছে। এই বৈদিক সাহিত্য, বৈদিক সিভিলাইজেশন গড়ে তোলা অন্যতম প্রবক্তা হচ্ছে এই রাহুল সংকীর্তায়ন। খ্রিস্টপূর্ব 600 বছর আগে থেকে ভোলগার পাড়ে গড়ে উঠেছে এই বৈদিক যুগ। এবং বৈদিক এই যে ব্রাহ্মণ
যে গ্রুপ, সেই গ্রুপটা নাকি গড়ে উঠেছে ভোলগার পাড়ে তারা বসবাস করেছিলেন এবং সেখান থেকে তারা আস্তে 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 করে গঙ্গা পর্যন্ত সিভিলাইজেশন করেছে। এর মধ্যে অনেকে লড়াইয়ের কথা বলেছে, যুদ্ধের কথা বলেছে। যুদ্ধে এই ভারতের যে সমস্ত মানুষ ছিল তাদের পরাজিত করে এই ভারতের যে আর্যাবর্ত, সেই আর্যাবর্ত দখল করে নিয়ে আর্যরা একটা সুসভ্য জাতি বলে নিজেদের গড়ে তুলল, আর পরাজিত মানুষদের নাম দিল দাস, দস্যু ইত্যাদি ইত্যাদি গল্প ধাপ্পাগুলো প্রচার করেছে। তার মুখ্য ভূমিকা পালন করেছে এই রাহুল সংকৃত্তায়ন তার ভোলগা থেকে গঙ্গা নামক ছোট গল্পের সংগ্রহতে। ওই পথ দিয়ে মানব সভ্যতার বিবর্তনই হয়নি। দুঃখের বিষয়, আমি নাম বলছি না, কারণ তারা আমার গুরুজন মানুষ। তারাও রবীন্দ্রনাথ যেভাবে, আজকে রবীন্দ্রনাথের কাহিনী এই কারণেই নিয়ে এলাম যে রবীন্দ্রনাথ যেভাবে নোবেল পাওয়ার আগে এই বৈদিক সাহিত্য, বৈদিক যুগ, উপনিষদের আবেগে মস্তিষ্ক জারিত করেছিলেন, আমাদের একালের কিছু আম্বেদকরবাদী সাহিত্যিক দলিত, নিজেদের দলিত বলে, আমি জানি না দলিত কেন তারা বলে, কেন তারা দলিত বলেন, কোন জন্য তারা দলিত বলেন আমি জানি না। কারণ বাবা সাহেব দলিত শব্দটি ব্যবহার করেননি, স্বীকারও করেননি। কনস্টিটিউশনে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে দলিত কথাটি স্বীকার করা হয়নি। সুতরাং কেন এই মানুষগুলো নিজেদের দলিত বলছে? তারা এই দেশের ভূমি সন্তান, এই দেশের ভাষা সাহিত্য সমস্ত গড়ে তুলেছে তাদের পূর্বপুরুষেরা। সেগুলো বিসর্জন দিয়ে, মূল স্রোতের সাহিত্যকে বিসর্জন দিয়ে সে প্রান্তিক এক দলিতে পরিণত হয়েছে, এটা নিন্দনীয়। এই পরিচয় ভারতবর্ষের যারা মূলবাসী, মূল নিবাসী, তাদের কাছে গ্রহণযোগ্য নয়, অপমানকর পরিচয়। ব্রাহ্মণরা একাদশ শতকে এই বাংলায় প্রবেশ করে তারা হয়ে গেছে বাঙালি, আর আপনারা বাংলার ভূমি সন্তান হয়ে আপনারা হয়ে গেছেন প্রান্তিক দলিত। লজ্জা হওয়া উচিত আপনাদের এই দলিত শব্দের প্রতি। কারণ দলিত দিয়ে গোটা বিষয়টাকে, গোটা বাংলাকে, বাংলার সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করা যায় না। এটা বন্ধ হওয়া দরকার, অবিলম্বে বন্ধ হওয়া দরকার। অল্প কিছু কারণে, ভুল বিশ্লেষণের জন্যে আমরা নিজেদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছি। আমাদের আন্দোলনের জন্য এই হিন্দু শব্দটি এখন একটি নিকৃষ্টতম শব্দে পরিণত হয়েছে ভারতে। অর্থাৎ আমরা দলিল দস্তাবেজ থেকে প্রমাণ করে দিয়েছি হিন্দু শব্দটি একটি গালাগালি। হিন্দু শব্দ ভারতবর্ষের প্রথমে জাতি বা ধর্ম হিসাবে ব্যবহার করা হয়নি। যদি আপনারা ইতিহাস জানেন, আপনারা জানবেন মোহাম্মদ বিন কাসিম যখন এখানে আসে তখন এই পরাজিত মানুষদের তারা হিন্দু হিসাবে তারা চিহ্নিত করেছিল যে এরা হিন্দুহীন, এরা পরাজিত। তারপরে দুটি ডিকশনারি তৈরি হয়েছে। সেই ডিকশনারিতে পরিষ্কার করে বলা হয়েছে হিন্দু অর্থাৎ চোর, হিন্দু অর্থাৎ ডাকাত, হিন্দু অর্থাৎ মানে রাহাজান, হিন্দু অর্থাৎ হীনবল সম্পন্ন, হিন্দু অর্থাৎ কালা আদমি বা চাকর। ফলে এই যখন আমরা পরিষ্কার করে দেখাতে পেরেছি এবং একটি ফার্সি শব্দ হিসাবে হিন্দু প্রমাণিত হয়েছে, তখন এখানকার
যারা পোঙ্গা পাষণ্ডের দল, বলতে পারেনি তার পূর্ব দেশ কোথায় ছিল, বলতে পারেনি তার মাতৃভাষা কি, সমস্ত সময় আগাছার মতো ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবী জুড়ে, যেখানে পাচ্ছে সেখানে খাই খাই করছে, অর্থাৎ অস্তিত্বের ভয়ঙ্কর সংকটে পরিণত হয়েছে পোঙ্গা পাষণ্ডের দল। এদের দয়ানন্দ সরস্বতী গালাগালি করেছে যে না, হিন্দু শব্দের মধ্যে আমাদের পরিচয় দেওয়া উচিত নয়, তখন হিন্দুত্বের ভোল পাল্টে দিয়ে হিন্দু শব্দ আর ধর্মের মধ্যে রাখা হয়নি, হিন্দু শব্দকে গোলওয়ালকার সাভারকাররা একটা পলিটিক্যাল রূপ দিয়েছে, পলিটিক্যাল রূপ দিয়ে ওকে হিন্দুত্বে পরিণত করেছে, অর্থাৎ হিন্দুত্ব এটাকে গ্রহণ করার জন্য ওরা করেছে। কিন্তু গোলওয়ালকার সাভারকারের বংশধরেরা তারাও টিকতে পারছে না, কারণ হচ্ছে ভাষাতাত্ত্বিকরা প্রমাণ করে দিচ্ছেন যে হিন্দু বলো, হিন্দুত্ব বলো, আর যাই বলো না কেন, আসলে সেটা ডেরোগেটিভ, সেটা একটা গালাগালি সম্পন্ন শব্দ। সুতরাং কিভাবে তাহলে পরিচয়টা দেওয়া যাবে? পরিচয়টা দিতে হবে সনাতনে ঢুকতে হবে, সনাতন। তা বাপু চ্যালেঞ্জে এসো, ওই বেদ যেটা লিখেছ মুসলমান আমলে, ইংরেজরা সহযোগিতা করেছে ট্রান্সলেট করতে, সেই বেদ নিয়ে, ঋগ বেদ নিয়ে, সাম বেদ নিয়ে, অথর্ব বেদ নিয়ে আমাদের কাছে এসো তো দেখি, সনাতন কোথায় আছে তোমার? সনাতন নেই তোমাদের ধারণায়, সনাতন থাকতে পারে না। জটা ধারণ করলে সনাতন হয়, গাঁজা খেলে সনাতন হয়, জাতপাত করলে সনাতন হয়, কিছুই তো বুঝলে না সনাতনের। সনাতন সনাতন করছো সমস্ত জায়গায়, হিন্দু সনাতনী, হিন্দু হিন্দু আবার সনাতনী হয় কি করে? হিন্দু শব্দ এলো 712 সালে, অর্বাচীন, সে সনাতন হয় কি করে? সনাতন তো আদি নেই যার, অন্ত নেই যার, অনন্ত, যেটা পারম্পরিক ভাবে এই যে মহাজাগতিক যে পরম্পরা, তার সঙ্গে সহস্থানের ফলে আমাদের মানুষেরা যে একটা জীবনশৈলী তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে সনাতন। সেই সনাতনের ব্যাখ্যা তোমরা দিতে পেরেছ? বলবে সনাতন ধর্মের কথা বলেছে শিব, আরে শিব তো গাঁজাখোর, গাঁজাখোর, একাধিক উপপত্নী, একাধিক উপপত্নী, একাধিক পশু, পশুর সঙ্গে যৌনাচারী, একাধিক পশুর হত্যাকারী। চ্যালেঞ্জ করো, শিব কি করে সনাতন হয়? যে বাঘের চামড়া তিনি পরে আছেন, একটা বাঘকে মেরে ওই চামড়াটা তৈরি করতে হয়েছে, সনাতন দেখাচ্ছ। সনাতনে হত্যা নেই, সনাতনে আছে প্রেম, পবিত্রতা। হত্যা নেই। শিব ত্রিশূল ধরে কি করে? ত্রিশূল যেটা একটা শস্ত্র, হত্যা করতে হয়, সনাতন হয়ে গেল শিব। তার মানে সনাতনের ভুল ব্যাখ্যার দিকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি। আর এই সমস্ত বকবক মিডিয়াগুলো, ঘেউ ঘেউ মিডিয়া, আমি ওকে গদি মিডিয়াও বলি না, গদি তো পালিত হয় গোদে, মানে কোলে পালিত হয়, এগুলো ঘেউ ঘেউ মানে মিডিয়া। এই ঘেউ ঘেউ মিডিয়াগুলো জুড়ে দিয়েছে সনাতন সনাতন সনাতন। তোমাদের অস্তিত্ব 1000 বছরে এই বাংলায় নাই, এই বাংলায় 1000 বছরেও তোমাদের অস্তিত্ব নেই। তাহলে এই বাংলায় সনাতন কে? সনাতন কে? এই বাংলায় মাটি করো, কার্বন ডেটিং করো, ডিএনএ পরীক্ষা করো, বুঝতে পারবে সনাতনের দম কোথায়। এই ঘেউ ঘেউ মিডিয়া ঘরে ঘরে সনাতন 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 করছে। আর ওই 10 মাথা, সহস্র মাথা, অদ্ভুত। ভাবুন তো, একটা মায়ের কত কষ্ট হবে তার সন্তানের যদি মাত্র 2টো মাথা হয়, ভাবতে পারছেন? আর কোন মা এরকম জনম দিল, তার গা ভর্তি জনি, সহস্র লোচন,
একটা মার কতটা কষ্ট হবে ভাবুন তো, এরকম একটা কিম্ভূত কিমাকার জন্তু দেখে, যে তার পেটে থেকে বেরোলো এরকম একটা জন্তু। তো ওইসব সনাতন মনাতন নয়। সুতরাং সনাতন হিন্দু বৈদিক যুগ, বৈদিক সিভিলাইজেশন, বৈদিক সাহিত্য, এ সমস্ত কিছুই একটা ঢপের চপ, ধাপ্পা, পুরোটাই ধাপ্পা।